এখন আমরা দেখব বন্টন সূত্র। তো এই যে বন্টন সূত্র, এই বন্টন সূত্রটা দিয়েছে বিজ্ঞানী আর্নস্ট। তো এটাতে কি বলা হয়েছে যে পরস্পর অমিশ্রণীয় দুটি দ্রাবকের উভয়ের মধ্যে দ্রবণীয় কোনো দ্রব নিয়ে ওই তরল দ্বয়ের মিশ্রণকে ঝাঁকালে দ্রবটি দ্রাব্যতা অনুসারে এমনভাবে বণ্টিত হবে যেন উভয় তরলে সৃষ্ট দ্রবটির ঘনমাত্রার অনুপাত স্থির থাকে। তো ব্যাপারটা আসলে কি একটু বুঝি। যে দেখো কি বলছে, পরস্পর অমিশ্রণীয় দুইটি দ্রাবক। তো পরস্পর অমিশ্রণীয়, আমি জাস্ট আমাদের আগের উদাহরণটাই এখনো এখানে রেখে দিয়েছি। দেখো যে এই যে ইথার এবং পানি, এই যে দুইটা দ্রাবক, এরা কি একজন আরেকজনের সাথে মিশেছিল? না, এরা কিন্তু পরস্পর অমিশ্রণীয় ছিল। এই যে দুইটা পরস্পর অমিশ্রণীয় দ্রাবকের মধ্যে এই যে অ্যালকোহল, খেয়াল করো যে পানির মধ্যে আগে কি ছিল? অ্যালকোহল ছিল। এই অ্যালকোহলগুলা যখন ইথার নিয়ে আমি ঝাঁকালাম, তখন কি হলো? অধিকাংশ অ্যালকোহলগুলো কোথায় চলে গেল? ইথারীয় দ্রবণে চলে গেল, এবং সামান্য পরিমাণে অ্যালকোহল কোথায় রয়ে গেল? আমার এখনো পানির মধ্যে রয়ে গেল। তাহলে একটু খেয়াল করো যে আমার এই পানির মধ্যে এখনো কিছু পরিমাণ অ্যালকোহল আছে, এবং এই ইথারের মধ্যে আমার কি আছে? ম্যাক্সিমাম অ্যালকোহলগুলো চলে গিয়েছে। তো দেখো এখানে কি বলা হয়েছে যে দ্রবটি দ্রাব্যতা অনুসারে তরল দ্বয়ের মধ্যে এমনভাবে বণ্টিত হয় যে উভয় তরলে সৃষ্ট দ্রবটির ঘনমাত্রার অনুপাত স্থির তাপমাত্রায় ধ্রুবক। ঘনমাত্রার অনুপাত স্থির তাপমাত্রায় ধ্রুবক। তাহলে খেয়াল করো ব্যাপারটা আসলে কি। ব্যাপারটা হচ্ছে যে আমি ধরলাম যে আমার যে আগের দ্রাবক ছিল পানি, পানির ঘনমাত্রা ঝাঁকানোর পর আমি ধরে নিলাম C1। আর খেয়াল করো এই যে এখন দ্রবগুলো, ম্যাক্সিমাম দ্রবগুলো কোথায় আছে? ইথারের মধ্যে আছে। আমি ধরে নিলাম যে এই যে ইথার, এই যে এই দ্রবণটা উপরে, এটার ঘনমাত্রা হচ্ছে C2। তাহলে এইটাই আমাকে বলেছে যে যে স্থির তাপমাত্রায় এদের অনুপাত কি থাকবে? ধ্রুবক থাকবে। তো তাহলে ব্যাপারটা আসলে কি? এই যে স্থির তাপমাত্রায় ধ্রুবক, এদের অনুপাত ধ্রুবক। তাহলে আমরা দেখি এই যে আমার এই যে পানি, এর ঘনমাত্রা C1, এবং এই যে ইথারীয় দ্রবণ, এর ঘনমাত্রা হচ্ছে কত? C2। এবং বলা হচ্ছে এই দুইটা ঘনমাত্রার অনুপাত ধ্রুবক। তো ঘনমাত্রার অনুপাত ধ্রুবক মানে হচ্ছে আমি এই যে C1 এবং C2 এদের অনুপাত, বা কি বলা যায় C2/C1, এই যে অনুপাত, এই দুইটা অনুপাত সবসময় ধ্রুবক থাকবে, সবসময় ধ্রুবক। এবং এই ধ্রুবকটাকে আমরা বলি কেডি বা ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, বা বাংলায় হচ্ছে বন্টন গুণাঙ্ক। আমরা যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব, সব ক্ষেত্রে আমরা কেডি সমান C2/C1 এই ফর্মুলাটা ইউজ করব। যে কেডি সমান C2/C1, কেডি সমান C1/C2, আবার কেডি সমান C2/C1, দুইটাই আসলে একই। যে দুইটা ঘনমাত্রাকে আমরা যদি ভাগ দিই তাহলে একটা কি পাবো? ধ্রুবক পাবো। বাট আমরা যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব, সব আমরা করব হচ্ছে কেডি C2/C1 এই ফর্মুলাটা ইউজ করে। তো এখন আমি একটু জাস্ট বলি C2 কি আর C1 কি। C1টা হচ্ছে ঝাঁকানোর পর জলীয় দ্রবণে অ্যালকোহলের ঘনমাত্রা, আর C2টা হচ্ছে ঝাঁকানোর পর এই যে ইথারীয় দ্রবণে অ্যালকোহলের ঘনমাত্রা। তো এই দ্রবণের ঘনমাত্রা, জাস্ট এই দ্রবণটাকে আমি যদি বলি 1 নং ফেজ, এবং এই দ্রবণটাকে আমি যদি বলি 2 নং ফেজ, তাহলে দেখো কি আসতেছে? C2/C1টা আসলে কি? C2/C1টা হচ্ছে আমার, দেখো যে 2 নং ফেজে ঘনমাত্রা ডিভাইডেড বাই হচ্ছে 1 নং ফেজের ঘনমাত্রা। তো তাহলে কেডি সমান কি পাচ্ছি আমরা? কেডি সমান হচ্ছে C2/C1। আচ্ছা, C2 মানে কি? C2 মানে হচ্ছে 2 নং ফেজে বা নতুন দ্রাবকের ঘনমাত্রা। আর C1 কি? C1 হচ্ছে 1 নং ফেজে বা পুরাতন দ্রাবকের ঘনমাত্রা। আর এই কেডির মান থেকে আমরা বলতে পারবো যে আমাদের নিষ্কাশনটা কতটুকু ভালো হয়েছে বা কতটুকু খারাপ হয়েছে। যদি কেডির মান বড় হয়, কেডির মান যত বড় হবে আমাদের নিষ্কাশন তত বেশি ভালো হবে, আর কেডির মান যত কম হবে নিষ্কাশন ততটাই কম হবে। ঠিক আছে? তো এখন একটা ব্যাপার আমাদের খুব ভালোভাবে মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে এই যে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ নতুন দ্রাবক যোগ করে আমরা যে দ্রবটাকে নিষ্কাশন করতেছি, তো এই দ্রাবকটা যদি আমি একবারে না দিয়ে আমি যদি ভাগ করে অল্প অল্প দ্রাবক দিয়ে নিষ্কাশন করি, তাহলে কিন্তু আমার নিষ্কাশনটা অনেক বেশি হবে। তো এটা নিয়ে আমরা কিছুক্ষণ পরে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব, বাট তার আগে আমরা জাস্ট একটু সূত্রটা দেখে নিই যে কিভাবে এই বন্টন গুণাঙ্ক থেকে দ্রাবক নিষ্কাশনের জন্য খুব সুন্দর একটা ফর্মুলা দাঁড় করানো যায়। তো আমি এই ফানেলের মধ্যে এখন একটা দ্রবণ নিলাম, যেই দ্রবণের ধরে নিলাম যে দ্রবণের আয়তন হচ্ছে আমার V, যে VmL একটা দ্রবণ নিলাম। এই দ্রবণের মধ্যে কিছু পরিমাণ দ্রব আছে। তো আমি ধরে নিলাম আমার এই যে দ্রব, এই দ্রব হচ্ছে W গ্রাম। ঠিক আছে? যে আমি ধরে নিলাম যে এই দ্রবণের আয়তন হচ্ছে VmL, আর এই দ্রবের ভর হচ্ছে W গ্রাম। আচ্ছা, এখন আমি যদি এই দ্রবণের মধ্যে একটা নতুন দ্রাবক যোগ করি,
আমার এই যে নতুন দ্রাবক, এই নতুন দ্রাবকের আয়তন হচ্ছে SmL। আমি SmL নতুন দ্রাবক যোগ করলাম। যোগ করার পর এবার যদি আমি এই ক্যাপটা বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে এবার আমি যদি একে ঝাঁকাই তাহলে কি হচ্ছে দেখো তো, আমার এই দ্রবগুলা কোথায় চলে যাবে? এই নতুন দ্রাবকের মধ্যে চলে যাবে। আচ্ছা ফাইন। তো যাওয়ার পর আমি দেখলাম যে আমার আগে ছিল কত গ্রাম? W গ্রাম। এখন আমি দেখলাম আমার এই যে 1 নং ফেজ, এই 1 নং ফেজে দেখলাম যে এখন আমার দ্রব আছে W1 গ্রাম। আগে ছিল W গ্রাম। এরপর যখন আমি ঝাঁকালাম, ঝাঁকানোর পর কিছু পরিমাণ দ্রব কোথায় চলে গেল? আমার নতুন দ্রাবকের মধ্যে চলে গেল। তাহলে বলো তো এখন আমার এখানে কি আগের মতো দ্রব থাকবে? না, এখান থেকে দ্রবগুলো সব নতুন দ্রাবকে চলে গেছে। তাহলে আমার এই 1 নং ফেজে এখন আমার দ্রবের পরিমাণ হচ্ছে W1 গ্রাম। যদি এখানে W1 গ্রাম হয়, খেয়াল করে দেখো আগে ছিল W গ্রাম, এই W গ্রাম থেকে এখন এখানে আছে W1 গ্রাম। তাহলে বলো তো যে বাকিটা কোথায় চলে গেছে? বাকিটা আমার নতুন দ্রাবকে চলে গেছে। তাহলে নতুন দ্রাবকে কতটুকু গিয়েছে? নতুন দ্রাবকে গিয়েছে W মাইনাস W1 গ্রাম। বাকি যা আছে সব কোথায় চলে গিয়েছে? নতুন দ্রাবকে চলে গিয়েছে। এই যে আমার 1 নং ফেজ, এই 1 নং ফেজে এখন আমার দ্রব আছে কতটুকু? W1 গ্রাম। আর আমার এই যে 2 নং ফেজ, 2 নং ফেজে দ্রব আছে কতটুকু? W মাইনাস W1 গ্রাম। তাহলে আমার খেয়াল করে দেখো একটা জিনিস, আগের যে দ্রবণটা ছিল, আগের দ্রবণের আয়তন ছিল কত ml? VmL। এবং আমার যে নতুন দ্রাবকটা আমি যোগ করেছিলাম, নতুন দ্রাবকের আয়তন কতটুকু ছিল? SmL। আমি যদি এখন এই দ্রবণের ঘনমাত্রা বের করতে চাই এবং এই দ্রবণের ঘনমাত্রা বের করতে চাই, মানে এই যে আগের যে 1 নং ফেজের ঘনমাত্রা এবং 2 নং ফেজের ঘনমাত্রা, তাহলে দেখো 1 নং ফেজের ঘনমাত্রা হবে আমার এই যে W1, খেয়াল করো ঝাঁকানোর পর এখানে আছে কত গ্রাম? W1 গ্রাম। এবং দেখো তো আমরা যদি এর ভরকে এর আয়তন দ্বারা ভাগ দিই তাহলে আমরা কি পেয়ে যাব? এর কি পেয়ে যাব বলো? ঘনমাত্রা পেয়ে যাব না? আচ্ছা, C1 সমান কি হবে? W1 ডিভাইডেড বাই V। কারণ আমার এই যে আগের যে দ্রবণ, এই দ্রবণের আয়তন কত ছিল? আয়তন ছিল VmL। তাহলে এখন খেয়াল করো এই দ্রবণের ঘনমাত্রা কত হবে? W1 বাই V। আচ্ছা, এবং দেখো W ছিল আমার গ্রাম এবং আমার যে আয়তনটা কি ছিল? মিলিলিটার। তাহলে আমার এককটা কি হবে? গ্রাম পার ml। এখন দেখো তো আমি যদি এবার এই যে 2 নং ফেজ, এই ফেজে যদি আমি ঘনমাত্রার কথা চিন্তা করতে চাই, এই ফেজে আমার দ্রব আছে কতটুকু? W মাইনাস W1 গ্রাম। তাহলে C2 কি হবে? W মাইনাস W1। এবং বলো তো এই যে নতুন ফেজ, নতুন দ্রাবকের আয়তন কতটুকু ছিল? SmL। তাহলে এর ঘনমাত্রাটা কি হবে? W মাইনাস W1 ডিভাইডেড বাই S। তাহলে এবং এককটা কি হবে? গ্রাম পার। আমরা এই যে একটু আগে দেখে এসেছি যে কেডি সমান কি? কেডি সমান হচ্ছে C2 বাই C1। আচ্ছা, তো আমি যদি এখন এই যে C2-র ভ্যালুটা আর এই যে C1 এর ভ্যালুটা বের করলাম, এটা যদি এখন এখানে বসাই দিই তাহলে দেখো তো কি আসতেছে? C2-র মান কত? W মাইনাস W1 ডিভাইডেড বাই S। এবং খেয়াল করো C1 সমান কত? W1 ডিভাইডেড বাই V। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে যে W মাইনাস W1 ইন্টু V আর নিচে থাকতেছে W1 ইন্টু S। এটাই হচ্ছে আমার কেডি। এখন আমি যদি একটু কোনাগুনি গুণ করি তাহলে দেখো তো কি দাঁড়াচ্ছে? KDS W1 ইকুয়াল টু থাকতেছে VW মাইনাস VW1। এবং এই W1 গুলোকে যদি আমি এক পাশে নিয়ে আসি তাহলে দেখো কি থাকতেছে? যে KDS W1 প্লাস VW1 ইকুয়াল টু হচ্ছে VW। এখান থেকে W1 কমন নিলে আসতেছে KDS প্লাস V। এখানে থাকতেছে হচ্ছে আমার W ইন্টু V। এবং আমি যদি বলি W1 ইকুয়াল টু আসতেছে দেখো V বাই KDS প্লাস V, W ইন্টু V বাই KDS প্লাস V। এখন এখান থেকে খেয়াল করো এই যে আমার W1 সমান কি পেলাম? W ইন্টু V ডিভাইডেড বাই KDS প্লাস V। তো আমি ফার্স্টে এই যে দেখো আমি সূত্রটা কি পেলাম? W1 ইকুয়াল টু WV ডিভাইডেড বাই KDS প্লাস V। তো আমরা ফার্স্টে বলে নিই এখানে W1 কি আর W কি। তো Wটা কি খেয়াল করো, এই W গ্রাম কি ছিল? আমার প্রথম যে দ্রবণটা নিয়েছিলাম ওই দ্রবের পরিমাণ ছিল কত গ্রাম? W গ্রাম, যেটাকে নিয়ে আমরা নিষ্কাশন করা শুরু করছি। তারপর কি হলো, আমি যখন এর মধ্যে দ্রাবক দিলাম, SmL দ্রাবক দিলাম, দ্রাবক দেওয়ার পর নিষ্কাশন করার পর ঝাঁকানোর পর আমার কি হয়েছে? এখান থেকে ওই
অধিকাংশ দ্রবগুলো কোথায় চলে গিয়েছে? নতুন দ্রাবকের মধ্যে চলে গিয়েছে। এখন দেখো তো এখানে আমার কতটুকু বাকি আছে? W1 গ্রাম। তাহলে বলো এই W1 কি নিষ্কাশিত হয়েছে নাকি হয়নি? নিশ্চয়ই নিষ্কাশিত হয়নি। আচ্ছা, এখন যেহেতু নিষ্কাশিত হয়নি তাহলে এই W1 গ্রামকে কি আমরা আরেকবার নিষ্কাশন করতে পারি না? তো দেখো W কে যখন নিষ্কাশন করেছি তখন কি পেয়েছিলাম? W1। ঠিক সিমিলার প্রসেসে আমি যদি এবার W1 গ্রামকে আবার নিষ্কাশন করতে যাই আমি কি পাবো? আমি পাবো W2। 2 সমান সমান কি হবে? W1 V ডিভাইডেড বাই KDS প্লাস V। এখন খেয়াল করো, আমি যদি এই যে দেখো সূত্রটা কি আসলো, W2 ইকুয়াল টু W1 V ডিভাইডেড বাই KDS প্লাস V। তো আমি যদি এই জায়গাটাতে আমি যদি এই যে W1 এর যে মানটা আছে W1 সমান সমান WV ডিভাইডেড বাই KDS প্লাস V, তাহলে এই মানটা যদি এখানে বসাই দিই তাহলে কি আসতেছে? আমি জাস্ট W1 এর মানটা বসাইছি। W1 এই যে W1 এই W1 এর মানটা এখানে বসাইছি, আর এখানে সাথে কি আছে? V ডিভাইডেড বাই KDS প্লাস V। তাহলে দেখো তো কি আসতেছে? W ইন্টু V ডিভাইডেড বাই KDS প্লাস V হোল স্কোয়ার, তাই না? আচ্ছা, তাহলে দেখো তো একটু খেয়াল করো তো যে আমার যখন এখানে W1 তখন দেখো এই যে ব্র্যাকেটের এই মানটা এটার উপরে পাওয়ার কত? 1। এখন খেয়াল করো যখন এখানে আমার W2 যখন দুইবার নিষ্কাশন করলাম দেখো তো এই ব্র্যাকেটের ভিতরের মানটার উপর পাওয়ারটা কত? 2। তাহলে আমি যদি এই দ্রবটাকে n সংখ্যক বার নিষ্কাশন করি তাহলে আমি কি পাবো বলো তো ভাইয়া? V ডিভাইডেড বাই KDS প্লাস V, এবং এর পাওয়ার কত হবে? n। এটাই হচ্ছে আমার দ্রাবক নিষ্কাশনের সূত্র। এখন খেয়াল করো তাহলে কি হচ্ছে, আমি যখন একে একবার নিষ্কাশন করলাম তখন আমি কি পেলাম? W1 গ্রাম। আর যখন আমি দুইবার নিষ্কাশন করলাম তখন কি পেলাম? W2 গ্রাম। তাহলে আমি যদি একে n সংখ্যক বার নিষ্কাশন করি তাহলে কি পাবো? WN গ্রাম। এবং যখন একবার নিষ্কাশন করলাম তখন এর উপরে পাওয়ার কত? 1। যখন দুইবার নিষ্কাশন করলাম তখন এখানে পাওয়ার কত? 2। আর যখন আমি n সংখ্যক বার নিষ্কাশন করব তখন আমার এখানে পাওয়ার হবে কত? n। একটু আগে আমরা যে ফর্মুলাটা দাঁড় করলাম তা কি ছিল? Wn ইকুয়াল টু WV ডিভাইডেড বাই KDS প্লাস V হোল টু দি পাওয়ার n। তো এখন আমি জাস্ট একটু আবার রিভিউ দিই যে কোনটা আসলে কি মিন করে। আচ্ছা, তো দেখো WN কি ছিল? দেখো তো ওই যে আমরা যখন W কে নিষ্কাশন করেছি তখন কি পেয়েছিলাম? W1। এই W1টা কি ছিল? নিষ্কাশিত নাকি অনিষ্কাশিত? W1 ছিল আমার অনিষ্কাশিত। তাহলে খেয়াল করো এই WNটা কি এটা কি নিষ্কাশিত নাকি অনিষ্কাশিত? এটা হচ্ছে আমার অনিষ্কাশিত দ্রবের ভর। তারপর আসো W যেন কি ছিল? একদম প্রথম যে দ্রবণটা নিয়েছিলাম প্রথম দ্রবণের দ্রবের পরিমাণ কত ছিল? W। তাহলে W কি? নিষ্কাশনের পূর্বে দ্রবের ভর, নিষ্কাশন করার আগে দ্রবের ভর। V কি? V হচ্ছে যে দ্রাবকতে নিষ্কাশন করা হয়েছে তার আয়তন। ওই যে খেয়াল করো প্রথম আমি যে দ্রাবকটা নিয়েছিলাম ওই দ্রাবকের আয়তন। এরপর S কি? S হচ্ছে যে দ্রাবকের সাহায্যে নিষ্কাশন করা হয়েছে তার আয়তন। মানে হচ্ছে আমি যে নতুন যে দ্রাবকটা যোগ করেছি ওই নতুন দ্রাবকের আয়তন হচ্ছে কত? S। আচ্ছা, আর KD কি? KD হচ্ছে আমার বন্টন গুণাঙ্ক, আর বন্টন গুণাঙ্ক মানে কি? C2/C1। আর N কি? N হচ্ছে নিষ্কাশন সংখ্যা। তো আমরা যদি কোনটা কি নির্দেশ করে এই ব্যাপারগুলো ভালোভাবে বুঝি তাহলে আমরা খুব সহজেই আমাদের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে এগুলোকে সমাধান করতে পারবো।